পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ শুনবেন পুষ্পময়ী বসু অনুদিত, বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাসের প্রথম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠে আছি আমি, ফারহানা আজিম শিউলি। প্রথম খণ্ড। 1। রোজ রোজই সেই এক। সেই ভোর না হতেই কারখানার বাঁশিটার কাঁপা কাঁপা বিশ্রী চিৎকার। কুলি বস্তির ধোঁয়াটে তেলচিটে আকাশটা আঁতকে ওঠে। ও তো ডাক নয়, যেন সমন। পেশিগুলো চাঙা হয়ে ওঠার আগেই গুমোট ঝাপসা অন্ধকারে ঘুম ভেঙে যায়। ধড়ফড় করে উঠে খুপড়িগুলো থেকে অন্ধকার মুখে মানুষগুলো বেরিয়ে আসে ভয় খাওয়া আরশোলার মতো। কনকনে ঠান্ডা, শেষ রাতের আঁধার তখনও লেগে থাকে ভোরের গায়ে। এবড়ো খেবড়ো রাস্তাটা দিয়ে চলে ওরা। কারখানার উঁচু উঁচু পাথুরে খুপড়িগুলো ওদেরই অপেক্ষায় দাঁড়িয়ে আছে নির্বিকার আত্মপ্রত্যয়ে। তাদের সার বাঁধা চৌকো চৌকো তৈলাক্ত চোখের আলো পড়ে এঁদো রাস্তাটার উপর। মানুষগুলোর পায়ের তলায় কাদা ছপছপ করে। কর্কশ মোটা ঘুম জড়ানো কণ্ঠের গালাগালি আর খিস্তির তোড়ে বাতাস বিদীর্ণ হয়। তাদের দিকে ভেসে আসে আরও নানা শব্দ, কারখানার যন্ত্রদানবের গর্জন আর বাষ্পের ভসভসানি। কুলিবস্তির ওপরে মাথা উঁচিয়ে থাকে বিরস কালো চিমনিগুলো, মোটা মোটা উঁচানো গদার মতো। তারপর যখন সন্ধে হয়, পড়ন্ত সূর্যের ক্লান্ত ছায়া এলিয়ে পড়ে জানলায় জানলায়। পোড়া কয়লার ছাইয়ের মতো করে কারখানাটা তার পাথুরে ভুঁড়ি থেকে মানুষগুলোকে উগরে ফেলে। আবার সেই নোংরা রাস্তা বেয়ে কালি ঝুলি মাখা কালো কঠোর মুখের মিছিল। ক্ষুধার্ত ঠোঁটের ফাঁকে দাঁতগুলো ঝিলিক দেয়। কলের তেল কালির গন্ধ বেরোয় চটচটে গা দিয়ে। কিন্তু এবেলা ওদের গলার স্বরে ফুর্তির, এমনকি আনন্দের সুর। আজকের মতো খাটুনি সারা। এখন ঘরে ফিরে কিছু গিলে শরীরটা এলিয়ে দেওয়া। ওদের দিনগুলোকে গিলে খায় কারখানাটা, আর দেহের শক্তি নিংড়ে নিংড়ে যতটা পারে শুষে নেয় যন্ত্রদানব। একটা একটা করে দিন এমনি করে যায়, একেবারে মুছে নিশ্চিহ্ন হয়ে যায়। আর এক পৈঠে করে মানুষগুলোর পা এগোয় কবরের দিকে। কিন্তু তা হোক, এখনকার মতো তো দেহটা বিশ্রাম পাবে। সেই আশায় আর ধোঁয়া ভরা মদের আড্ডার কল্পনায় ওদের মন এখন রং ধরা। রবিবার দিন ঘুম ভাঙতে বেলা 10টা। বিয়ে থাওয়া করা সংসারী গেরস্ত গোছের যারা, তারা উঠে পোশাকি কাপড় পরে গির্জায় যেতে যেতে ধর্মে মতি নেই বলে গাল দিতে থাকে ছেলে ছোকরাদের। উপাসনার পর বাড়ি ফিরে পিঠে টিঠে খেয়ে আবার লম্বা ঘুম সেই সন্ধে অবধি। বছরের পর বছর হাড় ভাঙা খাটুনিতে দেহটা ক্ষয়ে ক্ষয়ে ওদের খিদে মরে যায়। মদ খেয়ে ভোঁতা খিদেটাকে শান দিতে যায়, কিন্তু কড়া ভোদকার ঝাঁঝে পেটের নাড়িগুলো চিড়বিড়িয়ে ওঠে। সন্ধ্যের সময় একটু বেড়াতে যায় অলস পায়ে। বেরোবার সময় গালস থাকলে ওটাই পরে বেরোবে, হোক না রাস্তা খটখটে শুকনো। আর ছাতা থাকলে বৃষ্টি না পড়লেও তা সঙ্গে নিয়ে বেরোনো চাই। কারো সঙ্গে দেখা সাক্ষাৎ হলে সেই একই কথা। কারখানা, যন্ত্র আর ফোরম্যান, কাজ ছাড়া ওদের কোনো কথা নেই, কোনো চিন্তা নেই। পানসে একঘেয়ে দিন। এরই মধ্যে কদাচিৎ এক আধটা অতি ক্ষীণ ভীরু চিন্তার ফুলকি ঝলক দিয়ে যায়। বাড়ি ফিরে ঝগড়া লাগে বউয়ের সঙ্গে, ঠ্যাঙায় তাকে, ঘুষি মারতে ছাড়ে না। চ্যাংড়ারা মদের আড্ডায় যায় অথবা বন্ধু বান্ধবের বাড়ি আড্ডা দেয়। অ্যাকর্ডিয়ন বাজিয়ে অশ্লীল গান গায়, নাচে, গালাগালি দেয় আর কষে মদ খায়।
খাটুনিতে অবসন্ন দেহটা সইতে পারে না। নেশা ধরে সহজেই। কি যেন একটা অজানা অস্থির ফরিয়াদ বুকের মধ্যে জ্বলতে থাকে সব কিছুর তলায়। বেরোবার পথ চায়। তাই মনের জ্বালায় সামান্য কারণেই তারা খেয়েই করে পাশব হিংস্রতায়। কথায় কথায় হাতাহাতি, রক্তারক্তি, হাত পা মাথা ভাঙা, কখনো কখনো খুনোখুনি পর্যন্ত। মানুষের সঙ্গে মানুষের সম্পর্কটুকু ওদের বেলায় কি যেন এক বিদ্বেষে বিষিয়ে থাকে। যে কোনো মুহূর্তে ফেটে বেরিয়ে পড়ে। ও বিষ ঝেড়ে ফেলা যায় না। ওটা ওদের দেহের অনপনেয় ক্লান্তির মতোই। বাপ থেকে বেটায় সংক্রমিত হয় সে বিষ। কালো ছায়ার মতো একেবারে কবর পর্যন্ত অনুসরণ করে। ওই বিষের জ্বালাই ওরা অযথা ক্রূর জঘন্য সব অপরাধ করে থাকে। রবিবারগুলোয় ছোকরারা অনেক রাত্রিরে বাড়ি ফেরে। ছেঁড়া কাপড়ে, সর্বাঙ্গ ধুলো কাদা মাখা, কালশিটে পড়া চোখ, জখমি নাক। কখনো আবার বন্ধুদের ঠেঙিয়ে এসে বিদ্বেষের সঙ্গে আস্ফালন করে। আর নয়তো গুঁতনি খেয়ে কাঁদতে কাঁদতে আসে, গোমরা মুখে গজরায়। মাতাল, করুণ, অসহায়, ন্যাক্কারজনক কতকগুলো মানুষ। কোনো কোনো দিন ছেলেরা বাড়িই ফেরে না। পাঁড় মাতাল হয়ে পড়ে থাকে রাস্তার ধারে বা বেড়ার আড়ালে, নয়তো আড্ডাখানার মেঝেতে। বাপ মা খুঁজে পেতে কুড়িয়ে আনে। যাচ্ছে তাই করে গালিগালাজ করে। ভোদকা ঠাসা অসাড় গতরগুলোর উপর লাগায় ঠ্যাঙানি। কম বেশি যত্নশীল যেসব মা বাপেরা, তারা ধরে নিয়ে বিছানায় ফেলে ওদের, যাতে পরের দিন সাত সকালে কারখানার ক্রুদ্ধ বাঁশিটা যখন ভোরের আলো ঠেলে আঁধারের ঢেউয়ের মতো তেড়ে ফুঁড়ে এগিয়ে আসে, তখন আবার ওদের তুলে দিতে পারে। বড়রা রাগ করে, ছেলেদের পেটায়ও বটে, কিন্তু ওদের মাতলামি আর মারামারিটা অস্বাভাবিক ভাবে না। নিজেরাও করেছে যখন চ্যাংড়া ছিল। বাপ মায়ের কাছে এমনি ঠ্যাঙানিও তাই খেয়েছে। এমনিভাবেই তো চলে এসেছে ওদের জীবন। একটানা ঢিমে ঢিমে স্রোতে গড়িয়ে গড়িয়ে চলেছে বছরের পর বছর তার ঘোলা জল আদ্যিকালের পুরনো মন, চালচলন আর ঋতকরণের পাড় বাঁধা হয়ে। সে স্রোত বদলাবার বাসনা কারও নেই। মাঝে মাঝে বস্তিতে ভিনদেশ থেকে মানুষজন আসে। বাসিন্দারা নূতনের টানে উৎসুক হয়ে চোখ তুলে চায়। তাদের আগেকার কাজের জায়গার গল্প শোনে ভাষা ভাষা আগ্রহে। ধীরে ধীরে নূতনের রং খসে, গল্পও পুরনো হয়। খাড়া কান আর তোলা চোখ নেমে আসে। সাধারণ মজুরদের জীবন সেই এক থোড় বড়ি খাড়া আর খাড়া বড়ি থোড়। তাতে গল্প করার কি আছে? কিন্তু কেউ কেউ আবার নূতন কথাও বলে। 7 জন্মে কেউ শোনেনি এমন সব কথা। কেমন যেন সন্দেহ হয়, তবু শোনে প্রত্যেকেই, তর্ক করে না। কেউ চটেও যায়, কারুর মনে আবার কিসের জানি শঙ্কা জাগে। কি যেন একটা আশার আবছা ছায়াও দোলা দিয়ে যায় কারুর মনে। অস্থির আশঙ্কা ভোলার জন্য ওরা আরো বেশি করে মদ খায়। 10-এর থেকে একটু আলাদা কেউ হলেই ওরা সন্দেহের চোখে দেখে। সে সন্দেহের কারণ তাদের অজানা, যেন ভয় পায়। হোক পানসে জোলো, কিন্তু মোটের ওপর একটা ধারায় চলছে তো জীবনটা। কে জানে কি ঝামেলা বাঁধাবে ওইসব লোকগুলো। নাইবা থাক সুখ, স্বস্তি তো আছে। জীবনের ভারী বোঝাটা একইভাবে বয়ে এনেছে ওরা, বইছে, বইবে। জেনে রেখেছে ও থেকে মুক্তি নেই। আর মুক্তিই যদি নেই, তবে হেরফের হলে দুঃখ বাড়বে, বই কমবে না।
অতএব যারা নতুন কথা বলে ওরা চুপচাপ তাদের পাশ কাটিয়ে যায়। নয়া মানুষগুলো অন্য কোথাও চলে যায়। কেউ কেউ কারখানার কাজ নিয়ে থেকেও যায়, কিন্তু গড্ডলিকা প্রবাহে মিশে যেতে না পেরে থাকে একপাশে। এমনি করে গোটা 50 বছর কোনো মতে বেঁচে থেকে লোকগুলো একে একে যায় মরে। 2, মিখাইল ভ্লাসভের জীবনটাও এই একই রকমের। লোমশ শরীর, এই এতখানি পুরু ভুরুর তলায় কুতকুতে চোখ জোড়া দিয়ে দুনিয়াটাকে ও দেখে সন্দেহ আর অবহেলার দৃষ্টিতে। কারখানার সেরা মিস্ত্রিও। বস্তিতে ওর জুড়ি নেই গায়ের জোরে, কিন্তু ওপরওয়ালার সাথে ব্যবহারটা কর্কশ বলে রোজগারটা বেশি হয় না। তারপর ছুটির দিনে ও কাউকে না কাউকে ধরে ঠ্যাঙাবেই। কাজেই কেউ ওকে দেখতে পারে না, ভয়ে ওর কাছে ঘেঁষেই না কেউ। পাল্টা ঠ্যাঙানি দেবার চেষ্টা করেছে কেউ কেউ, কিন্তু পেরে ওঠেনি। কাউকে তেড়ে আসতে দেখলেই হলো, ভ্লাসভ ইট, পাথর, কাঠ, লোহা হাতের কাছে যা পাবে তুলে নিয়ে 2 পা ফাঁক করে চুপচাপ দাঁড়িয়ে থাকবে তাক করে। ওই লোমশ হাত আর কালো দাড়ি ছাওয়া মুখ দেখলেই লোকের পিলে চমকে উঠত। সবচেয়ে ভয়ঙ্কর হলো ওর খুদে খুদে ধারালো চোখ দুটো দৃষ্টি, যেন ছুঁচলো লোহার মতো মানুষকে এফোঁড় ওফোঁড় করে দেয়। সে কি চেহারা তখন ওর! যেন ভয়লেশহীন নির্মম হিংস্র বুনো জানোয়ারটা ঝাঁপিয়ে পড়ল বলে। দাঁড়িয়ে দাঁড়িয়ে চাপা গলায় গর্জায়, আয় না শালা, কুত্তির বাচ্চা, আয়। দাড়ির ফাঁক দিয়ে হলদে শক্ত দাঁতগুলো ঝিলিক মারে। ও পক্ষের আত্মারাম তখন প্রায় খাঁচা ছাড়া। গাল দিতে দিতে তারা গুটি গুটি পালায়। ঘেন্নায় তার পেঁচার মতো চোখে আগুন ছোটে। এই কুত্তির বাচ্চা! মাথা খাড়া করে এগিয়ে যায়, চিৎকার করে বলে, আয় না দেখি কোন শালার মরার স্বাদ হয়েছে। ও স্বাদ কারো নেই। ভ্লাসভ কথা বড় একটা কয় না। পুলিশ হোক, বড় বড় অফিসার, ওপরওয়ালা যেই হোক, সব্বাইকে বলে কুত্তির বাচ্চা। ওটা ওর মুখের বুলি। বউকে কুত্তি ছাড়া ডাকে না। এই কুত্তি, আমার প্যান্টটা ছিঁড়ে একসা হলো যে। ছেলে পাভেলের তখন 14 বছর বয়স। বাপ কেন জানি একদিন তেড়ে এসে ঝুঁটি ধরতে গেল তার। ছেলে একটা ভারী হাতুড়ি তুলে বলল, গায়ে হাত দিয়েছ তো। বার্চ গাছের ওপর মেঘের ছায়া যেমন উদ্যত হয়, তেমনি ভাবে ছেলের দীর্ঘ পাতলা দেহটার সামনে খাড়া হয়ে ভ্লাসভ বলল, হ্যাঁ, এতদূর? হাতুড়ি ওঠায় পাভেল। বাস, ঢের গুঁতনি খেয়েছি, আর না। ছেলের দিকে একবার তাকিয়ে লোমশ হাত দুখানা পেছনে মুড়ে নিল ভ্লাসভ। ছোট্ট একটু হাসি ছিটকে বেরোয় তার মুখে। আচ্ছা আচ্ছা। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, সাধে কি আর কুত্তির বাচ্চা বলি? কিছুক্ষণ পর বউকে গিয়ে বলল, আমার কাছে আর টাকা পয়সা চাইবি না, তোর ছেলের অন্ন খাবে এখন থেকে। সাহস করে জবাব দেয় বউ, আর তুমি টাকাগুলো মদের গেলাসে ফুঁকবে, তাই না? তোর তাতে কি রে কুত্তি? আমি মেয়ে মানুষ রাখবো? মেয়ে মানুষ রাখেনি ও, কিন্তু এরপর যে 2 বছর বেঁচে ছিল ছেলের সঙ্গে একটি কথাও কয়নি, আর তাকে যেন দেখতেও পায়নি। একটা কুকুর ছিল ভ্লাসভের। মালিকের মতোই তার বিরাট লোমশ দেহ। প্রতিদিন যাবার সময় কারখানা পর্যন্ত সঙ্গে সঙ্গে যেত, আর সন্ধেবেলায় গেটের সামনে গিয়ে প্রভুর অপেক্ষায় বসে থাকত। ছুটির দিনগুলো শুঁড়িখানায় ঘুরে ঘুরে বেড়াতো ভ্লাসভ।
কথা বলতো না কারো সঙ্গে, কেবল মানুষের মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টির আঁচড় দিত, যেন খুঁজছে কাউকে। কুকুরটা তার ঝাঁকড়া লেজ ঝুলিয়ে দিনমান প্রভুর পায়ে পায়ে ঘুরত। রাত্রিরে মাতাল হয়ে বাড়ি ফিরে ভ্লাসভ খেতে বসে নিজের পেয়ালায় খাওয়াতো কুকুরটাকে। কোনোদিন ওটাকে গাল দেয়নি, ধরে ঠ্যাঙায়নি, অথচ আদরও করেনি। খাবার পর বাসন কোসন সরাতে স্ত্রীর যদি একটু দেরি হয়েছে, টান মেরে সব মেঝেতে ফেলে দিয়ে এক বোতল ভোদকা সামনে নিয়ে দেয়ালে হেলান দিয়ে চোখ বুজে মুখ এতখানি হাঁ করে গান জুড়েছে। সে কি গান! সেই একঘেয়ে হেঁড়ে গলায় আঁতকে উঠত মানুষ। কুৎসিত আওয়াজটা গলা থেকে বেরিয়ে এসে মুখের সঙ্গে যেন জড়িয়ে যেত। খাওয়া রুটির গুঁড়োগুলো বেরিয়ে আসতে চাইতো ওর গানের ঠেলায়। বসে বসে মোটা মোটা আঙুল দিয়ে দাড়ি গোঁফে বিলি কাটত আর গান গেয়ে যেত এক মনে। গানের কথা একটিও বোঝা যেত না। টানা টানা সুরটা শীতের রাতে নেকড়ে বাঘের কান্নার কথা মনে করিয়ে দিত। যতক্ষণ বোতলে ভোদকা থাকত ততক্ষণ গান চলত। তারপর হয় বেঞ্চিতে এলিয়ে পড়ত, নয়তো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়ত। গভীর একটানা ঘুম, সেই যতক্ষণ না ভোরবেলায় কলের বাঁশি বাজে। কুকুরটা ওর পাশে শুয়ে ঘুমোতো। লোকটা মারা গেল একটা নাড়ি ছিঁড়ে। 5 দিন বিছানায় পড়ে ছটফট করল। মুখটা কালি মেরে গিয়েছিল। চোখ সজোরে বন্ধ করে দাঁতগুলো কড়মড় করত আর থেকে থেকে বউকে বলতো, দে দে আর্সেনিক দে, মেরে ফেল আমায়। ডাক্তার বলে গেল পুলটিস লাগাও আর একটা অপারেশন করতে হবে। আজই রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া দরকার। হাঁপাতে হাঁপাতে মিখাইল বলল, শালা কুত্তির বাচ্চা, তোর কেতদানি ছাড়াই মরতে পারবো, ভাগ শালা। ডাক্তার চলে গেলে স্ত্রী চোখের জলে ভেসে বহু কাকুতি মিনতি করল অপারেশন করাবার জন্য। মিখাইল স্ত্রীর দিকে মুঠি বাগিয়ে বলল শুধু, দাঁড়া, ভালো যদি হই তোকে মজাটা দেখাবো। সকালবেলা কারখানার মাসিও বাজলো আর মিখাইলও চোখ বুঝল চিরদিনের মতো। কফিনে শুলো মিখাইল, মুখটা খোলা, ভুরু দুটো রাগে কোঁচকানো। ওর বউ, ছেলে, কুকুরটা দানিলো ভেসভস্টিকভ, একটা দাগি চোর, মাতাল, কারখানা থেকে বিতাড়িত, আর বস্তি থেকে জন কয় ভিখারি গিয়ে ওকে কবর দিয়ে এলো। বউটা নিঃশব্দে একটুখানি কাঁদল। পাভেল কাঁদল না। রাস্তায় কফিন দেখে লোকে থেমে পড়ে বুকের ওপর ক্রুশচিহ্ন করে বলাবলি করতে লাগলো, পেলাগেয়া এবার বাঁচল। কয়েকজন বলল, যেমন কুকুর ছিল তেমনি কুকুরের মতোই টেসে গেছে। কবর দেওয়া হয়ে গেলে সবাই চলে গেল, কিন্তু কুকুরটা সেই খোঁড়া মাটির ওপর বসে বসে অনেকক্ষণ ধরে কবরটা শুঁকতে লাগলো। কদিন পরে কে যেন মেরে ফেলল কুকুরটাকে। 3। বাপ মারা যাবার সপ্তাহ দুয়েক পরে এক রবিবার সাংঘাতিক মাতাল হয়ে বাড়ি ফিরল পাভেল ভ্লাসভ। টলতে টলতে ঘরে ঢুকে ঘরের মাথার দিককার চেয়ারটায় ধপ করে বসে পড়ে বাপের মতো করে টেবিল পিটিয়ে চিৎকার করে হুকুম করল মাকে, খানা লাও। কাছে এসে পাশের চেয়ারে বসে মা 2 হাতে ছেলেকে বুকে জড়িয়ে ধরল। মার কাঁধে ঠেলা মেরে সরিয়ে দিয়ে পাভেল বলে উঠল, যাও যাও, জলদি করো। ছেলের প্রবল আপত্তি সামলে সস্নেহে বেদনার্ত স্বরে মা বলল, হারে বোকা ছেলে, তামাক খাবো আমি, বাবার পাইপটা বের করে দে শিগগির। পাভেল বলল জড়িয়ে জড়িয়ে, ভারী জিভটা যেন নড়তেই চায় না।
এর আগে আর কখনো ভোদকা খায়নি পাভেল। ওর দেহটা দুর্বল হয়েছে, কিন্তু জ্ঞান হারায়নি। আমি মাতাল, সত্যি মাতাল? প্রশ্নটা যেন হাতুড়ি পিটিয়ে চলে মাথার মধ্যে। মায়ের আদর আর বিষণ্ণ দৃষ্টিতে অস্বস্তি অনুভব করল পাভেল। বুক ঠেলে কান্না আসতে চায়, তাই আরো বেশি করে মাতলামির ভান করে। মা ওর ভেজা আলুথালু চুলে হাত বুলোতে বুলোতে আস্তে আস্তে বলল, ছি, এ কি করেছিস বাবা? ওর গা গোলায়, খুব খানিকটা বমিও হলো। মা তাকে বিছানায় শুইয়ে দেয়, ফ্যাকাশে কপালটার ওপর ভিজে গামছা চাপায়। নেশা একটু কেটেছে, কিন্তু তখনও চারদিকের সব যেন ঘুরছে। চোখের পাতা এমনি ভারী যে চোখ তুলে তাকাতে পারে না। মুখে বিশ্রী স্বাদ। চোখের পাতা একটুখানি ফাঁক করে মায়ের চওড়া মুখখানির দিকে তাকিয়ে ভাবে, বোধহয় আমি ছোট বলেই এত নেশা হয়েছে। অন্যেরাও তো খায়, কই তাদের তো কিছু হয় না, আর আমার বমি আসে। মায়ের কোমল স্বর কানে আসে, মনে হয় যেন অনেক দূর থেকে ভেসে আসছে। আরে, এমনি করে মদ খাস যদি, আমায় খাওয়াবি কি করে বলতো? চোখ সেঁটে বন্ধ করে জবাব দেয় পাভেল, সব্বাই তো মদ খায়। মায়ের দীর্ঘশ্বাস পড়ে, ঠিকই তো বলেছে। ও নিজেও তো জানে। ওই শুঁড়িখানাই যা হোক, ছিটে ফোঁটা সুখের সোয়াদ পায় মানুষগুলো। তবু বলে, তাই বলে তুই মদ ধরিসনি বাবা? তোর বাপ তো অনেক খেয়ে গিয়েছে। তার হাতে আমার দশাটা দেখেছিস তো? তুইও আমার মুখের দিকে চাইবি না? মায়ের করুণ কোমল কথাগুলি শুনে পাভেলের মনে পড়ল, বাবা বেঁচে থাকতে সারা বাড়ির মধ্যে মাকে যেন কোথাও দেখাই যেত না। মুখে একটিও কথা ছিল না। স্বামীর মারের ভয়ে যেন সর্বক্ষণ কাঁটা হয়ে থাকত। সে নিজেও বেশিরভাগ সময় বাইরে বাইরে পালিয়ে বেড়াতো, বাবার সামনে পড়তে চাইতো না। কাজেই মায়ের কাছ থেকে দূরে দূরেই রয়ে গেছে বরাবর। নেশাটা ক্রমে কেটে যাবার পর মাকে ও তাকিয়ে তাকিয়ে ভালো করে দেখল। লম্বা দেহটা সামনের দিকে ঝুঁকে পড়েছে খানিকটা। হাড় ভাঙা খাটুনি আর স্বামীর ঠ্যাঙানিতে শরীরটা গেছে ভেঙে। একেবারে নিঃশব্দে চলাফেরা নড়াচড়া করে, একপাশে একটু কাত হয়ে, যেন সর্বদাই কিসের সঙ্গে ধাক্কা খাবে এমন একটা ভয়। চওড়া লম্বাটে ফোলা ফোলা কোঁচকানো মুখ, তাতে জল করছে একজোড়া ঘন ভীরু আর্ত চোখ। বস্তির ৮-১০টা মেয়ের মতোই। ডান ভুরুর ওপর দিকে একটা গভীর কাটা দাগ থাকায় ভুরুটা একটু ওপর দিকে টানা। মনে হয় ডান কানটাও বাঁ কান থেকে কিছু ওপরে। তার ফলে সর্বদাই যেন উদ্বেগের সঙ্গে কান খাড়া করে আছে এমনি একটা ভাব মুখে। ঘন কালো চুলের ফাঁকে ফাঁকে সাদার রেখা ঝিলিক দিয়েছে। সব মিলিয়ে কোমল, বিষণ্ণ, ভীরু চেহারা। গাল বেয়ে চোখের জল গড়িয়ে পড়ে মায়ের। ছেলে আস্তে আস্তে বলল, কেঁদো না মা, একটু জল দাও। দাঁড়া, বরফ দিয়ে জল নিয়ে আসি। মা ফিরে এসে দেখল পাভেল ঘুমিয়ে পড়েছে। ছেলের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। টিনের বাটিটা কাঁপে থরথর করে, বরফের টুকরোগুলো ঠুনঠুন করে বাজে। বাটিটা টেবিলের ওপর নামিয়ে রেখে মা হাঁটু গেড়ে বসে পড়ল আইকনগুলোর সামনে। মাতাল জীবনের কোলাহল আছড়ে পড়ছে জানালার শার্সির গায়ে।
হৈমন্তী সন্ধ্যার স্যাঁতস্যাঁতে আঁধারে অ্যাকর্ডিয়নের সজোর আওয়াজ। কে একজন হেড়ে গলায় গান ধরেছে। উৎসিত ভাষায় খিস্তি করছে আরেকজন। শোনা যাচ্ছে মেয়েদের ক্লান্ত বিরক্ত গলা। ভ্লাসভদের ছোট্ট বাড়িখানার আবহাওয়া এখন আগের চেয়ে অনেক শান্ত সংযত। অন্য বাড়িগুলোর চাইতে কেমন যেন একটু আলাদা রকম। পাড়ার একধারে ওদের বাড়ি, জলার ধার ঘেঁষে একটা উঁচু ঢালুর ওপর। বাড়িখানার প্রায় 1/3 জুড়ে রান্নাঘর, তাতে পাতলা পার্টিশন দিয়ে আলাদা করা একখানা ছোট ঘর। সেখানে থাকে মা। বাকি অংশে 2টো জানালাওয়ালা একটা সমকোণ ঘর। এক কোণে পাভেলের বিছানা, আর সামনের দিকে একটা টেবিল আর খান 2 বেঞ্চি। আসবাবের মধ্যে গোটা কয় চেয়ার, একটা ছোট্ট আয়নাওয়ালা ড্রেসিং টেবিল, কাপড় চোপড় রাখার জন্য একটা ট্রাঙ্ক, দেয়ালে একটা ঘড়ি, আর এক কোণায় রাখা 2টো আইকন। পাভেলের চালচলনও বয়সী ছেলেদের মতোই। একটা অ্যাকর্ডিয়ন, কড়া ইস্ত্রির খড়খড়ে শার্ট, জমকালো টাই, গালস, ছড়ি সব কিনে এনেছে। সন্ধেবেলা আড্ডায় যায়, নানা রকমের নাচ শেখে, রবিবার ভোদকা খেয়ে মাতাল হয়ে বাড়ি ফেরে। কিন্তু ভোদকা ওর সয় না। সোমবার ঘুম ভাঙে মাথা ধরা, বুক জ্বালা, ফ্যাকাশে মুখ আর সারা দেহে যন্ত্রণা আর অবসাদ নিয়ে। একদিন মা জিজ্ঞেস করল, কিরে, কাল রাতে খুব ফুর্তি করলি? মুখ বেজার করে তেতস্বরে জবাব দিল পাভেল, ছি, আর বলো না। এর চেয়ে মাছ ধরা ভালো, কিংবা একটা বন্দুক কিনে শিকার করা। তবে ও কাজ করে খুব মন দিয়ে, ফাঁকি দেয় না, জরিমানা হয় না, চুপচাপ থাকে, বেশি কথা বলে না। কিন্তু ওর বড় নীল চোখ দুটোর মধ্যে কিসের যেন অস্বস্তি। ওর মায়ের চোখও ঠিক অমনি। পাভেল বন্দুক কিনল না, মাছ ধরতেও গেল না, তবু দেখা গেল ও আলাদা পথ ধরেছে। আড্ডায় আগের চেয়ে কম যায়, রবিবারে কোথায় যেন যায়, কিন্তু বাড়ি ফেরে মাতাল না হয়ে। মায়ের তীক্ষ্ণ চোখে ধরা পড়ে যে ছেলের মুখখানা দিন দিন ধারালো হয়ে উঠছে। চোখ দুটির গাম্ভীর্য বাড়ছে, আর ঠোঁট দুটি যেন একটা কঠিন রেখায় আশ্চর্য সংবদ্ধ। মনে হয় ওর অন্তরে কি একটা নিঃশব্দ রাগ, নয়তো কোনো একটা রোগ ওর দেহ খইয়ে দিচ্ছে। আগে বন্ধু বান্ধব আসতো, এখন বাড়িতে ওকে পাওয়া যায় না বলে তার আশা ছেড়ে দিয়েছে। মা খুশিই হয় মনে মনে। ছেলে তার কারখানার সবার থেকে আলাদা। কিন্তু আবার কেমন যেন আবছা ভয়ও দেখা দেয়। চারপাশের এঁদোগলির ভিড় থেকে শটান সরে এসে কোন পথেই বা চলেছে তার ছেলে। এক এক সময় জিজ্ঞাসা করে, হ্যাঁ রে পাশা, শরীর ভালো আছে তো তোর? ভালোই তো আছি, জবাব দেয় ছেলে। এত রোগা হয়ে গেছিস? একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে মায়ের বুক ঠেলে। বই নিয়ে আসতে লাগলো পাভেল বাড়িতে। লুকিয়ে লুকিয়ে পড়ে, পড়া শেষ হলে লুকিয়ে রেখে দেয়। মাঝে মাঝে কি সব যেন টোকে বই থেকে, তাও লুকিয়ে রাখে। মা ছেলের মধ্যে কথাবার্তা দেখাশোনা কমই হয়। সকালবেলায় নিঃশব্দে চা খেয়ে কাজে যায়, দুপুরে খেতে আসে, সামান্য 2-1টা এদিক ওদিক কথা হয় তখন। তারপর সে সন্ধ্যায় এসে সযত্নে নেয়ে খেয়ে পড়তে বসে। অনেকক্ষণ পরে। রবিবার সেই সকালে বেরোয়, ফেরে অনেক রাতে। মা জানে ছেলে শহরে যায়, থিয়েটার দেখে। কিন্তু শহরের কোনো বন্ধু 7 জন্মে এবারে আসে না। ছেলেও যেন দিন দিন বোবা হয়ে যাচ্ছে। যেটুকু কথা বলে মায়ের কান ঠিক ধরে। ওর ভাষায় নূতন রীত।
আগের সেই বিশ্রী রুক্ষ কথাবার্তা নেই। নতুন ভাষায় কথা কয় ছেলে। সবটা বোঝে না মা। তাছাড়া চালচলনও যে বদলেছে সেটাও চোখে পড়ে। আগের মতো ফুলবাবুটি সাজে না। সাজের চেয়ে শরীর কাপড় চোপড় সাফ রাখার দিকে নজর বেশি। আগের মতো রাগ চিল্লনও নেই। চলন বলন হয়েছে সহজ, হালকা, মোলায়েম। মায়ের ভাবনা হয়। মায়ের সঙ্গে ব্যবহারেও তার নয়া ধরন। কখনো কখনো নিজেই ঘর ঝাঁট দেয়, রবিবার নিজের হাতে বিছানা তোলে, সব সময় মায়ের কাজে সাহায্য করতে আসে। কুলিবস্তির কোনো ছেলে তো অমন করে না। একদিন একটা ছবি নিয়ে এলো পাভেল। তিনজন লোক স্বচ্ছন্দে পথ চলতে চলতে কিসের আলোচনায় যেন ডুবে আছে। ছবিখানি টাঙিয়ে রাখলো দেয়ালে। পাভেল বুঝিয়ে দিল, পুনরুত্থানের পর যীশুখ্রিস্ট এমায়ুসে যাচ্ছেন। মার খুব ভালো লাগে ছবিখানা, কিন্তু মনে হয় অতই যদি তোর যিশুর ওপর ভক্তি, তো গির্জে যাস নে কেন? তাকের ওপর বইয়ের সার বেড়ে চলে। এক ছুতোর বন্ধু বানিয়ে দিয়েছিল চমৎকার তাকটা। ওর ঘরটা চেহারা বদলে গেছে। সাধারণত মাকে ও মা বলে ডাকে, আপনি বলে। কিন্তু কখনো কখনো আদর করে বলে মামনি। যেমন, রাত্রিরে ফিরতে দেরি হবে মামনি, আবার ভাবতে বসো না যেন। বড় ভালো লাগে মায়ের। ছেলের কথায় কি যেন এক গম্ভীর ভাব মনের মধ্যে বসে যায়। একটুও হালকা কথা নেই। কিন্তু মায়ের ভয় বাড়ে। সময় কাটে, ভয় কাটে না। কি একটা নিয়ে মেতেছে ছেলে, সাধারণ ব্যাপার নয় সেটা। মনটা ভারী হয়ে ওঠে। আবার মাঝে মাঝে ছেলের ওপর রাগ হয়। আর 10টা ছেলে কেমন হয় এ বয়সে, অথচ এ ছেলে একেবারে সন্ন্যাসী। কেমন কড়া প্রকৃতির, এই বয়সে মানায় না। আবার মনে হয় কি জানি কোনো মেয়ের প্রেমে টেমে পড়ল না তো। কিন্তু খালি হাতে তো মেয়ে নিয়ে ফুর্তি হয় না। এদিকে মাইনের টাকার প্রায় সবটাই ও মায়ের হাতে তুলে দেয়। এমনি করে সপ্তাহ গেল, মাস গেল, 2টি বছর চলে গেল কোথা দিয়ে। আশ্চর্য 2টো বছর। নিঃশব্দে নীরবে চলে গেল জীবন। কত ভাবনা মনে উঠল, পড়ল। সব অস্পষ্ট, আবছা। দিনে দিনে শুধু ভয় বেড়ে গেল। 4। একদিন সন্ধেবেলা খেয়ে দিয়ে পাভেল জানালার পর্দা টেনে দিয়ে টিনের ল্যাম্পটা দেয়ালের গায়ে পেরেকে ঝুলিয়ে দিল। তারপর ঘরের কোনায় গিয়ে পড়তে বসল। বাসনকোসন সরিয়ে মা রান্নাঘর থেকে আস্তে আস্তে বেরিয়ে এসে ছেলের পাশে দাঁড়ালো। পাভেল মুখ তুলে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো মায়ের দিকে। অপ্রস্তুত হয়ে ওঠে মা। তার ভুরুজোড়া কুঁচকে যায়। কিছু না রে খোকা, অমনি। বলতে বলতে তাড়াতাড়ি গিয়ে আবার রান্নাঘরে ঢোকে। সেখানে মিনিট খানেক নিঃশব্দে দাঁড়িয়ে কি যেন ভাবল। তারপর পরিষ্কার করে হাত ধুয়ে এসে ছেলের পাশে দাঁড়ালো। এই শুধোচ্ছিলাম, মুখ গুঁজে এক কি পড়িস তুই? আস্তে আস্তে জিজ্ঞাসা করে। বই বন্ধ করে পাভেল বলে, বসো মা। মা ধপ করে বসে, যেন ভয়ঙ্কর গুরুতর একটা কিছু শুনবে এমনি ভঙ্গিতে পিঠটা টান করে দেয়। মায়ের দিকে তাকায় না পাভেল। আস্তে আস্তে বলতে আরম্ভ করে। স্বরটা কেন জানি কঠোর হয়ে ওঠে। এই যে সব বই পড়ছি দেখছো, এসব পড়া নিষেধ। আমরা যারা এমনি করে খেটে খুঁটে খাই, তাদের সম্বন্ধে সব সত্যি কথা লেখা আছে কিনা, তাই পড়া নিষেধ এসব বই। এগুলো গোপনে ছাপা হয়। এসবের খবর পেলেই আমাকে টেনে নিয়ে জেলে পুরবে।
জেল। সত্যি কথা জানতে চাই কিনা তাই, বুঝলে? হঠাৎ যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে মায়ের। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে ছেলের দিকে। এ যেন অন্য মানুষ, অচেনা। ওর গলার স্বরটাও যেন অন্যরকম, আগের চেয়ে গভীর, নিচু, গমগমে। পাভেল তার ঝাঁকড়া গোঁফজোড়ায় চিমটি কাটতে কাটতে ভুরুর নিচ দিয়ে কেমন অদ্ভুতভাবে ঘরের কোণের দিকে চেয়ে থাকে। ছেলের জন্য বড় ভয় করে মায়ের, কেমন মমতা হয়। জিজ্ঞাসা করে, আচ্ছা খোকা, তাহলে এসব করিস কেন? মাথা তুলে মার দিকে তাকিয়ে সে জবাব দিল অত্যন্ত ধীর শান্ত স্বরে, সত্য কথা জানতে চাই বলে। স্বরটা কোমল কিন্তু কঠিন, চোখে কেমন একটা একগুঁয়েমির দীপ্তি। মায়ের বুকের মধ্যে কে যেন বলে গেল ছেলে তার কঠিন ব্রত নিয়েছে। অতি সঙ্গোপন সাংঘাতিক সেই ব্রতের মন্ত্রে চিরকালের মতো তার দীক্ষা হয়ে গেছে। চিরকাল জীবনের সব কিছুকে নিয়তি বলে মেনে বিনা প্রশ্নে মাথা পেতেছে মা। আজও কোনো কথা খুঁজে পায় না। কঠিন দুঃখে তার হৃৎপিণ্ডখানা কুঁকড়ে মুচড়ে যেতে লাগলো। গাল বেয়ে নিঃশব্দে গড়াতে লাগলো ফোঁটা ফোঁটা চোখের জল। কেঁদো না মা, ছি, অত্যন্ত কোমল স্বরে বলে পাভেল। কিন্তু মায়ের মনে হলো এ তো সান্ত্বনা নয়, বিদায় নেওয়া। ভাবো তো মা, পাভেল বলে চলল, কি জীবন আমাদের এখানে। তোমার বয়স 40, তুমি কি সত্যি করে বেঁচেছ? বাবার মার খেয়েছ। এখন আমি বুঝি কেন বাবা তোমায় মারত। নিজে যে নরক ভোগ করেছে তার শোধ তুলেছে তোমার ওপর। কষ্ট পেয়েছে, অসহ্য মনে হয়েছে, কিন্তু কখনো বোঝেনি কেন এমন হয়। বাবা এই কারখানায় কাজ করেছে 30টা বছর। শুরু করেছিল সেই যখন মোটে 2টো বাড়ি নিয়ে এর পত্তন হয়েছিল। সেই জায়গায় এখন 7টা। মন দিয়ে শোনে মা, ভয়ও হয়। কি অপূর্ব এক আলো জ্বলছে ছেলের চোখে। টেবিলে বুকটা ঠেকিয়ে মায়ের অশ্রুসিক্ত মুখখানার দিকে ঝুঁকে বলে যায় যে সত্যকে সে জেনেছে তার বাণী। এই বিষয়ে এই ওর প্রথম বক্তৃতা। যেসব কথা সে অত্যন্ত স্পষ্ট করে জেনেছে, বুঝেছে, তারই বিষয়ে সে বলতে লাগলো জোয়ান বুকের সমস্ত শক্তি আর নিষ্ঠাবান ছাত্রের উদ্দীপনা নিয়ে। মাকে বোঝানোর চাইতে নিজেকে পরখ করার প্রয়োজনই বেশি। মাঝে মাঝে থামে, কথা হাতড়ায়। তখন চোখ পড়ে ওর সামনের ওই আর্ত মুখ আর অশ্রুসিক্ত ঝলমলে চোখ দুটির দিকে। ভয়ে বিস্ময়ে তাকিয়ে আছে ওর দিকে তারা। ওর বড় মায়া হয় মায়ের জন্য। আবার বলতে আরম্ভ করে, কিন্তু এবারে অন্য কথা নয়, শুধু মায়ের নিজের জীবনের কথা। কোনোদিন একটুকু আনন্দ পেয়েছ মা? মনে করে রাখার মতো কি ছিল তোমার জীবনে? মা শোনে, বিষণ্ণভাবে মাথা নাড়ে। কি যেন একটা নতুন অচেনা ঢেউ দিয়েছে বুকের মধ্যে। হরসও লাগায়, আবার প্রাণও কাঁদায়। ওর ভাঙা বুকটায় যেন আদর করে হাত বুলিয়ে দিয়ে যায়। এর আগে ওর নিজের জীবনের কথা এমন করে কেউ তো বলেনি। এতদিনের আবছা অস্পষ্ট কি সব ভাবনা যেন জেগে ওঠে। জীবনের সেই অস্থির অসন্তোষ, যৌবনের সেই সব নির্বাপিত চিন্তা ও অনুভূতি আবার ফিরে আসে। সইদের সঙ্গে তা নিয়ে বলা কওয়া অনেক করেছে। কথা চলেছে কত বিষয়ে, কিন্তু সে শুধু নালিশ ফরিয়াদ। যন্ত্রণার মূলটা খুঁজে পায়নি। আর আজ ওর ছেলে সামনে বসে আছে। সে মায়ের ব্যথা বুঝেছে।
মায়ের দুঃখে তার প্রাণ কেঁদেছে। গর্বে মায়ের বুক ফুলে ওঠে। তার চোখ মুখের অভিব্যক্তি, তার কথাগুলো মায়ের মনটা ছুঁয়ে যায়। করুণা, মায়া, মমতা এসব যে মায়েদের জন্য নয় এ কথা জানে মা। মেয়েদের জীবন সম্বন্ধে যা বলছে পাভেল তা তো সবই জানা, অতি পুরনো, তিক্ত বাস্তব। শুনে অস্পষ্ট কি একটা অনুভূতি নড়াচড়া করে, মনে আসে অজানা একটা কোমলতা। বাধা দিয়ে মা বলে, কি করতে চাস এখন? প্রথমে নিজের পড়াশোনা, তারপর অন্যদের শেখানো। আমাদের শ্রমিকদের পড়তে হবে, জানতে হবে আমাদের জীবনে এত কষ্ট কেন। পাভেলের কঠিন নীল চোখ দুটো একটা কোমল আলোয় ভরে উঠল। দেখে খুশি হয়ে ওঠে মা। গালের বলিরেখার ভাঁজে ভাঁজে চোখের জল তখনও থরথর কাঁপছে, কিন্তু শান্ত স্নিগ্ধ মৃদু হাসিতে তার ঠোঁট দুখানি ভরে উঠল। ওদিকে মনের মধ্যে লড়াই চলেছে। জীবনের সর্বনেশে চেহারাটাকে অমন খাঁটি করে বুঝেছে এই ছেলে, তার জন্য একদিকে গর্ব আর অন্যদিকে ভয়। ওইটুকু ছেলে, কথা বলার ধরন তার আলাদা। অত বড় কাজ একা হাতে তুলে নিয়েছে। এই জীবনটা তো সবাই সইছে, মা অবধি। ও তো অভ্যেস হয়ে গেছে সবার। বলতে চায়, একা তুই কি করবি রে বাবা, কিন্তু বলতে পারল না। তার ছেলে আজ একজন বুদ্ধিদীপ্ত মানুষ হয়ে উঠেছে চোখের সামনে। হয়তো একটু দূরে সরে গেছে, যাক। তার প্রতি শ্রদ্ধাটুকুকে নষ্ট করতে মনে সরল না। পাভেল দেখল মায়ের ওষ্ঠের স্নিগ্ধ হাসি, তার মুখের একাগ্রতা, তার চোখের জ্যোতিতে বিচ্ছুরিত ভালোবাসা। মনে হলো তার মাকে সে বোঝাতে পেরেছে তার সত্য। নিজের বাকশক্তিতে সে গর্বিত বোধ করল। নিজের ওপর বিশ্বাস বেড়ে গেল। আরও উত্তেজিত হয়ে উঠল ওর ভাষা, স্বর, বলার ভঙ্গি। কখনো হাসে, কখনো কপালটা কুঁচকে ওঠে, কখনো বা ঘৃণায় কথাগুলো আগুন হয়ে ওঠে। ঘরের মধ্যে ঝনঝন করে বাজে শক্ত কথাগুলো। মা ভয় পেয়ে যায়। মাথা নেড়ে আস্তে আস্তে বলে, সত্যি বুঝি? সব সত্যি, দৃঢ় কণ্ঠের জবাব আসে। সে বলে তাদের কথা, যারা এই দুর্ভাগাদের ভালো করতে চেয়েছে, সত্যের বীজ বপন করেছে তাদের অন্তরে। কিন্তু জীবনের শত্রুরা জানোয়ারের মতো ওদের তাড়া করে বেড়ায়, জেলে পড়ে পাঠার ঘানি টানতে। আমি দেখেছি তাদের, মা। উত্তেজিত স্বরে চিৎকার করে ওঠে পাভেল। তারাই মানুষের মতো মানুষ। তাদের কথা ভেবে ভয় পায় মা। আবার জিজ্ঞাসা করতে চায়, সত্যি বুঝি? কিন্তু সাহস হয় না। নিঃশ্বাস বন্ধ করে পাথরের মতো বসে শোনে। বুঝতে পারে না কেমন ধারা মানুষেরা, এই যারা ওর ছেলেকে এমন সর্বনেশে কথা বলতে আর ভাবতে শিখিয়েছে। অবশেষে বলে, হ্যাঁ রে, ভোর যে হয়ে এলো, শুতে যায় এবার, একটু ঘুমিয়ে নে। যাচ্ছি মা, যাচ্ছি, বলে পাভেল। মায়ের ওপর ঝুঁকে পড়ে শুধোয়। যা বললাম বুঝতে পেরেছ মা? দীর্ঘ নিঃশ্বাস পড়ে। বুঝেছি রে। আবার চোখে জল আসে। হঠাৎ ফুঁপিয়ে ওঠে, ওরে সর্বনাশ হবে তোর। পাভেল উঠে পায়চারি করে, তারপর বলে, এখন বুঝলে তো আমি কোথায় যাই, কি করি? সবই খুলে বলেছি। এখন তোমার কাছে আমার এইটুকু কথা, যদি আমায় ভালোবাসো আমায় বাধা দিও না মামুনি।
খোকা খোকা, হয়তো এসব কথা না জানলেই আমার ভালো হতো, কাতর স্বরে মা বলে। পাভেল মায়ের হাতখানা নিজের হাতে তুলে নিয়ে শক্ত করে চেপে ধরে। ওর উত্তেজিত দৃঢ় কণ্ঠের মামনি ডাকে অভিভূত হয়ে যায় মা। আর এমন করে হাত ধরাটাও একেবারে নতুন, অদ্ভুত। না, আমি কিছু করব না দেখিস। তার গলা ভেঙে যায়। কিন্তু তুই সাবধানে থাকিস। সাবধান হতে বলল বটে, কিন্তু কি যে বিপদ মা নিজেই জানে না। তবু কাতর কণ্ঠে আবার বলে, বড্ড যে রোগা হয়ে যাচ্ছিস। স্নেহঝরা দৃষ্টি দিয়ে পাভেলের শক্ত সুঠাম দেহখানাকে যেন একেবারে বুকের ভেতর টেনে নিয়ে পরক্ষণেই নিচু গলায় বলল, তাই যা, তোর পথে তুই যা, আমি কখনো বাধা দেব না। কিন্তু একটা কথা বলি, লোকের সঙ্গে অত নির্ভয়ে কথাবার্তা বলিস নে। মানুষের বিষয়ে হুঁশিয়ার হওয়া দরকার। ওরা একে অন্যকে দেখতে পারে না। নিজেদের মধ্যেই ওদের কি ভীষণ হিংসে, ঘেন্না, লোভ। একজনের অপকার করেই অন্যের আনন্দ। একবার যদি ওরা বোঝে তুই ওদের স্বরূপ ফাঁস করে দিয়ে ওদের বিচার করতে শুরু করেছিস, ওরা তোকে ঘেন্না তো করবেই, ছিঁড়ে খাবে। দরজার গোড়ায় দাঁড়িয়ে পাভেল শোনে মায়ের ভয়ার্ত কথাগুলো। শেষ হলে একটু হেসে বলল, হ্যাঁ, মানুষ ভালো নয়, কিন্তু যেদিন থেকে জেনেছে যে সংসারের ন্যায় বলে একটা জিনিস আছে, সেদিন থেকে ওদের একটু ভালো বলে মনে হচ্ছে। আবার হেসে সে বলে চলল, আমি নিজেই জানি নে কেমন করে কি হলো। ছোটবেলায় কি ভয়ই করতাম সবকিছুকে। তারপর বড় হলাম যখন, তখন লোকগুলোকে ঘেন্না করতে লাগলুম ওদের নীচতার জন্য। কিন্তু আবার কাউকে কেন যে ঘেন্না করতুম তা নিজেই জানি নে। তবে এখন সব অন্যরকম হয়ে গেছে। এখন ওদের ওপর আমার যেন ভারী মায়া হয়। সে যাই হোক, এখন বুঝি লোকগুলো যদি খারাপ হয়েই থাকে, সে দোষ ওদের নয়। বুঝেছি বলে বুকটা আগের চেয়ে হালকা হয়ে গেছে। পাভেল থামে, যেন বুকের মধ্যে কার কথা শুনতে পায়। তারপর কি যেন ভাবতে ভাবতে আস্তে আস্তে বলে, এই হলো সত্যি কথা মা। হ্যাঁ ভগবান, তুই কি ভীষণ বদলে গেছিস। ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস পড়ে মায়ের। পাভেল ঘুমিয়ে পড়লে সন্তর্পণে নিজের খাট ছেড়ে তার বিছানার কাছে দাঁড়ায় মা। চিত হয়ে শুয়ে আছে পাভেল। সাদা বালিশটার ওপর ওর কঠিন বিবর্ণ মুখখানার প্রতিটি রেখা তীক্ষ্ণভাবে প্রকট। রাতের জামা পরে খালি পায়ে মা দাঁড়িয়ে থাকে, হাত দুখানি বুকের ওপর চাপা, ঠোঁট দুটি নড়ে কি এক অব্যক্ত ভাষার ব্যঞ্জনায়। নিষ্প্রভ চোখ থেকে গাল বেয়ে বড় বড় ফোঁটা গড়িয়ে পড়ে। 5। আবার সে নিঃশব্দ জীবন, বড় দূরের অথচ বড় কাছের। সপ্তাহের মাঝখানে কি একটা ছুটি পড়ল। বেরিয়ে যেতে যেতে মাকে বলল পাভেল, শনিবার দিন শহর থেকে কজন বন্ধু বান্ধব আসবে মা। শহর থেকে? কি জানি কেন হঠাৎ ফুঁপিয়ে উঠল মা। পাভেল বিরক্ত হয়ে একটু চেঁচিয়েই জিজ্ঞাসা করে, কি হলো আবার তোমার? অ্যাপ্রন দিয়ে চোখ মুছে দীর্ঘ নিঃশ্বাস ফেলে মা বলে, জানি নে বাপু, এমনি। ভয় করছে? করবে না, স্বীকার করে মা। মায়ের দিকে ঝুঁকে বাপের মতো ঝাঁঝিয়ে উঠে পাভেল বলে, ভয়ে ভয়েই তো গেলাম সবাই।
ভয় পাই বলেই তো কর্তারা আরো জুজুর ভয় দেখিয়ে কাবু করে রাখে। রাগ করিস নে, কাতর কণ্ঠে মা বলে উঠল। ভয় কেন পাবো না বল? সারাটা জীবন ভয় করে করে প্রাণটা অবধি ভয়ের পাষাণ চাপা হয়ে আছে যে। মাফ করো মা, কিন্তু এছাড়া পথ নেই। নরম হয় পাভেল। পাভেল চলে গেল। 3টে দিন ভয়ে ভয়ে রইল মা। বুকের কাঁপুনি আর থামে না। যত সব অচেনা সর্বনেশেরা কি না এখানে এসে জুটবে। ওরাই তো ছেলেটাকে নতুন পথ বাতলেছে। শনিবার দিন কারখানা থেকে এসে পাভেল হাত মুখ ধুয়ে কাপড় বদলে বেরোতে বেরোতে মায়ের দিকে না তাকিয়ে বলে গেল, কেউ এলে বলে দিও আমি এই এলাম বলে। ভয়টয় পেও না যেন। অসাড় হয়ে একটা বেঞ্চিতে বসে পড়ল মা। আধার মুখে তাকিয়ে পাভেল বলল, না হয় কিছুক্ষণের জন্য অন্য কোথাও থেকে ঘুরে এসো। শুনে অপমানিত বোধ করল মা। মাথা নাড়িয়ে বলল, না, কেন ঘুরে আসতে যাব। নভেম্বরের শেষ। দিনের বেলায় হিম জমাট মাটির ওপর মিহি বরফ পড়েছে। ছেলে চলে গেল। বরফগুলো খড়মড় করে ওঠে তার পায়ের চাপে। জানালার শার্সির গায়ে ঘাপটি মেরে আছে কালো কালো অন্ধকার। মা দুহাতে বেঞ্চিতে ভর দিয়ে দোরের দিকে তাকিয়ে বসে। মনে হলো অদ্ভুত পোশাক পরা সাংঘাতিক কতকগুলো লোক চারদিক থেকে আসছে অন্ধকারে চুপিসারে গুড়ি মেরে। কে যেন বাড়িটাকে ঘিরে দেয়াল হাতড়ে হাতড়ে হদিশ খুঁজছে। কে যেন কোথায় একটা শীষ দিল। চারদিকের থমথমানির ওপর দিয়ে হালকাভাবে কুণ্ডলি পাকিয়ে পাকিয়ে ভাসছে শব্দটা। ভারী মিঠে, কেমন যেন কান্না জাগানো সুর। শূন্য আধারে কিসের সন্ধানে ঘুরছে। ওই ধীরে ধীরে এগিয়ে আসছে। তারপর একেবারে জানালার গায়ে এসে থেমে গেল। দেয়ালের কাঠের মধ্যে যেন সেঁধিয়ে গেল। গেটের কাছে কার পায়ের আওয়াজ। হুটপাট করে আসছে কে যেন। মা চমকে উঠে দাঁড়ায়। ভুরু দুটো যেন টান খেয়ে ওপর দিকে ছিটকে উঠল। দরজা খুলে ঢুকলো মস্ত বড় একটা লোমওয়ালা টুপি পরা মাথা। তারপর একটা ঢ্যাঙা দেহ কুঁজো হয়ে গলে এলো। ভেতরে এসে মানুষটা সোজা হয়ে দাঁড়িয়ে মস্ত একটা নিঃশ্বাস নিয়ে ডান হাতটা তুলে ভরাট গলায় বলল, নমস্কার। কথা না বলে মাথা ঝুঁকিয়ে মা পাল্টা নমস্কার জানালো। পাভেল বাড়ি আছে? ধীরে ধীরে লোমের কোটটা খুলে নিল লোকটা। একটা পা তুলে টুপি দিয়ে একটা জুতো থেকে বরফ ঝাড়ল, তারপর অন্যটা থেকে। শেষে টুপিটা এক কোণে ছুঁড়ে ফেলে ঘরের মধ্যে এলো লম্বা লম্বা পা ফেলে। একটা চেয়ার নেড়েচেড়ে দেখল বসা চলবে কিনা। তারপর বসে পড়ে মুখের সামনে হাত আড়াল করে মস্ত একটা হাই তুলল। কদম ছাঁট চুল, সুন্দর গোলাকার মাথার গড়ন, পালিশ করে কামানো মুখ, গোঁফ জোড়ার চিকন ডগা ঝুলে পড়েছে নিচের দিকে। ডাগর ডাগর বেরিয়ে আসা কটা চোখ দুটো দিয়ে ঘরখানাকে আঁতি পাঁতি করে দেখে পায়ের ওপর পা দিয়ে চেয়ারে দুলতে দুলতে জিজ্ঞাসা করল, নিজেদের বাড়ি না ভাড়া? তার মুখোমুখি বসে মা বলল, ভাড়া। ভালো নয়। বাসায় আসবে এক্ষুনি, একটু বসুন। লম্বা লোকটা জবাব দিল শান্ত কণ্ঠে, বসেই তো আছি। মায়ের যেন বুকে বল আসে। বড় শান্ত লোকটি।
গলার স্বরটা নরম, মুখখানাও সাদাসিধে, দৃষ্টিটা স্পষ্ট, প্রসন্ন, স্বচ্ছ পরিষ্কার চোখ দুটোতে ফুর্তির ঝিলিক। পরনে নীল শার্ট, কালো ঢিলে প্যান্টটা লম্বা বুটের ভেতরে গোঁজা, লম্বা দুই ঠ্যাং, চোখা চাখা গড়নের ঢ্যাঙা দেহটা একটু নুয়ে পড়েছে। লোকটা দেখতে একটু হাস্যকর, তবু সারা মানুষটার মধ্যে আকর্ষণীয় কি যেন আছে, কাছে টানে দূরের মানুষকে। মায়ের ইচ্ছে হলো ওর পরিচয় শুধোয়, কোত্থেকে এসেছে, পাভেলের সঙ্গে তার কতদিনের আলাপ। কিন্তু অবসর দিল না সে, নিজেই হঠাৎ জিজ্ঞাসা করল, অমন করে কপালে কে মেরেছে আপনার? জিজ্ঞাসা করার ধরনটা মমতা ভরা, চোখে স্নিগ্ধ হাসি। কিন্তু মায়ের অপমান লাগলো। ঠোঁট চেপে একটু চুপ করে থেকে অত্যন্ত কাঠখোট্টা রকমে জবাব দিল, আপনার তা দিয়ে দরকার কি? সমস্ত শরীরটা মায়ের দিকে ঝুঁকিয়ে জবাব দিল অতিথি, রাগ করছেন কেন? আমি কিছু ভেবে জিজ্ঞাসা করিনি। আমার যে মা আমায় পেলেছে তারও মাথায় অমনি একটা দাগ ছিল কি না? একটা মুচির সঙ্গে থাকতো, সেই মেরেছিল তাকে। আমার মা ছিল ধোবা, আর সেই লোকটা ছিল মুচি। আমাকে পুষ্যি নেবার পর মাতার লোকটাকে কোথা থেকে ধরে আনে? কপালে অনেক দুঃখ ছিল কি না? বাপস, কি মারই না মারত মাকে! ভয়ে আমার সারা গায়ের রক্ত জল হয়ে যেত। তার প্রাণ খোলা কথায় মায়ের রাগ জল হয়ে গেল। এখন ভয় হলো, এই অদ্ভুত অতিথির সঙ্গে সে রুক্ষ ব্যবহার করেছে। পাভেল এসে রাগ করবে না তো? অপরাধীর হাসি হেসে বলল, আমি ঠিক রাগ করিনি, তবে বড় হঠাৎ কথাটা পারলেন কি না? আমার স্বামীর মারের দাগ ওটা। আচ্ছা, আপনি কি তাতার? লোকটা পা নাচিয়ে একগাল হাসল। মনে হলো ওর কান দুটো পর্যন্ত নড়ে উঠছে। পরক্ষণেই গম্ভীর হয়ে গেল। বলল, না, এখনো হতে পারিনি। ঠাট্টাটা বুঝতে পেরে হেসে বলল মা, আপনার কথা শুনে রুশ ভাষা বলে মনে হয় না কি না? মাথা ঝাঁকিয়ে হাসতে হাসতে অতিথি জবাব দিল, ঠিকই বলেছেন। রুশ ভাষার চাইতে অনেক ভালো ভাষা আমার। আমার বাড়ি কানেভে। আমি খখল। এদিকে অনেক দিন আছেন? শহরে এসেছি প্রায় বছর খানেক, কিন্তু কারখানায় মাত্র এই 1 মাস হলো। এখানেই থেকে যাব। আপনার ছেলে এবং আরো জনকয় বেশ ভালো লোকের সঙ্গে আলাপ হয়েছে। গোঁফ জোড়া টানতে টানতে জবাব দিল অতিথি। বেশ ভালো লাগে লোকটিকে। তার উপরে অমন করে ছেলের তারিফ করেছে। মার ইচ্ছে হলো প্রতিদানে কিছু একটা করে। জিজ্ঞাসা করল, একটু চা দিই? একা খাবো কেন? দাঁড়ান, আসুক সবাই। কাঁধ উঁচিয়ে জবাব দিল লোকটা। ওর কথা শুনে আবার ভয় করে মার। সাগ্রহে মনে মনে নিজেকে বলে, সবাই যেন এর মতোই হয়। বাইরে আবার পায়ের শব্দ। দরজা তাড়াতাড়ি খুলে গেল। উঠে দাঁড়ায় মা। অবাক হয়ে যায়। ঘরে ঢুকলো একটি মেয়ে। ছোট্টখাট্ট দেখতে, কিষাণ মেয়ের মতো সাদাসিধে মুখ, চুলের রাশ একটা মোটা বেনিতে বাঁধা। দেরি হয়ে গেছে বুঝি আমার? আস্তে নরম সুরে বলল মেয়েটি। দরজার বাইরে চেয়ে জবাব দিল খখল,
আরে না, হেঁটে এসেছেন? নিশ্চয়। আপনি নিশ্চয়ই পাভিল মিখাইলভিচের মা? নমস্কার, আমার নাম নাতাশা। পিতৃনাম কি? মা জিজ্ঞাসা করে। ভাসিলিয়েভনা। আপনার? পেলাগিয়া নীলভনা। আমাদের পরিচয় তো হয়ে গেল। হলো বই কি। হাসি মুখে জবাব দেয় মা, ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে। খোকন নাতাশাকে কোট টুপি খুলতে সাহায্য করতে করতে জিজ্ঞাসা করল, বাইরে খুব ঠান্ডা? মাঠে বেজায় ঠান্ডা। যা হাওয়া। অতি পরিষ্কার কণ্ঠ। ঘন নরম। ছোট্ট মুখটুকু, ওষ্ঠ দুটি নিটোল, দিব্যি গোলগাল চকচকে চেহারা। কোট খুলে জমে যাওয়া লালচে হাতটা দিয়ে গোলাপি গাল দুটো ঘষতে ঘষতে আর মেঝেতে জুতো খটখট করতে করতে ঘরে গিয়ে ঢুকল। মা লক্ষ্য করে মেয়েটির পায়ে গালস নেই। কাঁপতে কাঁপতে নাতাশা টেনে টেনে বলে, ও এক্কেবারে জমে গেছি। বসুন, সামোভারটা চড়িয়ে দিচ্ছি। 1 মিনিটে হয়ে যাবে। ছুটে গিয়ে মা রান্নাঘরে ঢোকে। মেয়েটি যেন কতকালের চেনা। মায়ের প্রাণের সমস্ত দরদটুকু ওর প্রতি উচ্ছ্বসিত হয়ে ওঠে। হাসি মুখে পাশের ঘরের কথাবার্তা শোনে। আপনাকে এত বিষণ্ণ দেখাচ্ছে কেন নাখোদকা, বলুন তো? মেয়েটি শুধোয়। আস্তে আস্তে খোকন জবাব দেয়, এমনি। এই বিধবাটির কি সুন্দর চোখ দেখেছেন? আমার মায়ের, মানে নিজের মায়ের চোখও হয়তো ঠিক ওই রকমই। প্রায় মনে হয় মার কথা। কেন জানি নে মনে হয় মা বেঁচে আছেন। কিন্তু আপনি তো বলেছেন তিনি মারা গেছেন। যিনি আমায় পেলেছিলেন সেই মা মারা গেছেন। আমি আমার নিজের মার কথা বলছি। হয়তো কিয়েভের রাস্তায় রাস্তায় ভিক্ষে করে বেড়াচ্ছেন, আর ভোদকা খেয়ে মাতলামো করে দুগালে পুলিশের চড় খাচ্ছেন। কি অভাগা ছেলে। দীর্ঘ নিঃশ্বাস পড়ে মায়ের। তাড়াতাড়ি করে নিচু গলায় কি যেন বলছে নাতাশা। গলায় উত্তেজনা। খোকনের গলা ঝংকার দিয়ে ওঠে। এখনো খুকিটিই রয়ে গেলেন। নাক টিপলে হয়তো দুধ বেরোবে। জন্ম দেওয়া সহজ ব্যাপার নয়, মানুষ করা আরো কঠিন, বুঝলেন? মুগ্ধ হয়ে যায় মা। ভারী ইচ্ছে করে খোকনকে আদর করে দুটো কথা বলে, কিন্তু সেই মুহূর্তেই দরজা ঠেলে ঢুকল নিকোলাই ভেসভস্টিকভ, দাগি চোর দানিলোর ছেলে। সাধারণত লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে না নিকোলাই। প্যাঁচার মতো মুখ করে সবার কাছ থেকে সরে থাকে। তার জন্য ওর ওপরে লোকের অত্যাচার কম নয়। মা অবাক হয়ে জিজ্ঞাসা করে, নিকোলাই তুমি? মাকে একটা নমস্কার পর্যন্ত করল না। বসন্তের দাগওয়ালা চওড়া মুখটা হাতের তেলো দিয়ে মুছতে মুছতে ভারী গলায় জিজ্ঞাসা করল, পাভেল বাড়ি আছে? না। ভেতরের দিকে তাকিয়ে ঘরে এসে ঢুকল। নমস্কার কমরেড। মার ভালো লাগে না। নাতাশা যে খুশি হয়ে সানন্দে হাত বাড়িয়ে দিল ওর দিকে, সেটা দেখে তার অবাক লাগলো।
নিকোলাইয়ের পর এলো আরো দুজন, নেহাত ছেলে মানুষ। একজনের নাম ফিওদর, মা তাকে চেনে, কারখানার পুরনো কর্মী সিজভের ভাইপো। চোখা মুখ, এক মাথা কোঁকড়া চুল, কপালটা উঁচু। দ্বিতীয় ছেলেটি একটু লাজুক গোছের, সোজা চুল পেতে আছড়ানো। এ ছেলেটি চেনা নয়, কিন্তু ওকে দেখে মার ভয় করল না। সবশেষে এলো পাভেল, তার সঙ্গে কারখানারই দুজন শ্রমিক, মায়ের চেনা। সামোভার চড়িয়ে দিয়েছ মা, সোনামণি, মিঠে করে পাভেল বলল। কৃতজ্ঞতায় মন ভরে যায় মায়ের, কেন সে নিজেই জানে না। ছেলের জন্য কি যে করবে ঠিক পায় না। শুধোয়, ভোদকা কিনে নিয়ে আসবো? না না, ওসব কিছু চাই না, হেসে জবাব দিল পাভেল। হঠাৎ মনে হয় মায়ের, মজা দেখবার জন্য ছেলে ওকে মিছি মিছি বাড়িয়ে বাড়িয়ে বলে ভয় দেখিয়েছে। ছেলের কানে কানে জিজ্ঞাসা করল, এরাই বুঝি তারা, সেই টের পেলেই যাদের পুলিশে ধরবে? হ্যাঁ, এরাই। ঘরে যেতে যেতে পাভেল বলে। মা পেছন থেকে হাঁকল আদরের স্বরে, তুই কি? আর মনে মনে ভাবল সস্নেহে, এখনো একেবারে ছেলে মানুষ। 6। সামোভারটা নিয়ে আসে মা। টেবিলের চারধারে ভিড় করে বসে আছে সব। নাতাশা কোণের দিকটায় আলোর সামনে, হাতে একখানা বই। লোকের অবস্থা এমন বিশ্রী কেন, তার কারণ বুঝতে হলে নাতাশা বলে, খখল জুড়ে দেয়, এবং তারা নিজেরাই বা এমন বিশ্রী কেন? একেবারে তাদের জীবনের গোড়ায় গিয়ে পৌঁছতে হবে, দেখতে হবে ভালো করে। দেখো দেখো বাছারা, ভালো করে দেখো, ভালো করে। চা তৈরি করতে করতে বিড়বিড়িয়ে বলল মা। সবাই চুপ হয়ে যায়। পাভেল ভ্রু কুঁচকে বলে, কি বলছো মা? আমি? সবাই তার দিকে চেয়ে আছে দেখে অপ্রস্তুত হয়ে বলে মা, এই নিজের মনেই বলছিলাম। ভাবছিলাম, সত্যি একটু দেখ তোরা। নাতাশা অল্প হাসে, পাভেলও মুচকে হাসে। খখল বলল, চা পেয়ে বাঁচলাম। ধন্যবাদ নেনকো। দাঁড়ান বাবা, ধন্যবাদটা পরে দেবেন, আগে খেয়ে তো দেখুন, মা বলে। তারপর ছেলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে, আমি থাকায় অসুবিধা হচ্ছে না তো? সে কি মা? নাতাশা জবাব দেয়, আপনি হলেন বাড়ির কর্ত্রী, আমরা আপনার অতিথি, আপনি থাকলে অসুবিধা হবে? কিন্তু কই মা, চা কই? জলদি জলদি, জমে গেলাম যে। পায়ের হাড়ে হাড়ে ঠকঠকানি লেগে যাচ্ছে, শিশুর মতো কাতর গলায় বলল সে। এই যে দিচ্ছি, এই যে, 1 মিনিট। মা ব্যস্ত হয়ে পড়ে। নাতাশা চা খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে। তারপর বেনিটাকে পিছনে সরিয়ে হলদে মলাটলা সচিত্র বইটা পড়তে শুরু করে। মা চা ঢালে আর শোনে। সন্তর্পণে হাত পা নাড়ে, যেন বাসনপত্রের শব্দ না হয়।
সামোভারে ফুটন্ত জলের গম্ভীর শোঁ শোঁ আওয়াজের সঙ্গে নাতাশার মিঠে গলার রেশ মিশে যায়। ঘরের মধ্যে যেন গল্পের লাটাই থেকে সুতো খুলে চলেছে। সেই কবে বুনো মানুষের দল থাকতো পাহাড়ের গুহায়, পাথর ছুঁড়ে বনের পশু পাখি শিকার করত। রূপকথার মতো লাগে। কয়েকবার ছেলের দিকে তাকিয়ে মায়ের জিজ্ঞাসা করার ইচ্ছে হয়, এর মধ্যে আবার নিষিদ্ধ কি আছে যে পড়তে নেই? কিন্তু শুনতে শুনতে কেমন যেন ক্লান্ত লাগে। সুতরাং অতিথিদের মুখগুলিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলো মা। ওরা কেউ টের পেল না। নাতাশার পাশে বসেছে পাভেল। ওই সবচেয়ে সুন্দর দেখতে। নাতাশা পড়ছে বইয়ের ওপর নিচু হয়ে ঝুঁকে। সামনে এসে পড়া অবাধ্য চুলের গোছাগুলোকে হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। কখনো বা বই থেকে চোখ তুলে বন্ধুদের দিকে সস্নেহে তাকায়। মাথাটায় ঝাঁকুনি দিয়ে নিচু স্বরে কি যেন বলে। খখল টেবিলের উপরে বিরাট বুকটা চেপে বসে আছে আর নাকের ডগার ওপর দিয়ে আর চোখে চুমড়ানো গোঁফজোড়া দেখছে। ভেসভস্চিকভ কাঠের মতো সোজা হয়ে চেয়ারে বসে আছে, দু হাঁটুর ওপর দু হাতের ভর দিয়ে। ভুরু নেই, পাতলা ঠোঁট, বসন্তের দাগওয়ালা মুখখানায় কোনো ভাবের বিকার নেই। এ যেন মুখ নয়, মুখোশ। ঝকঝকে পেতলের সামোভারের গায়ে ওর মুখের ছায়া পড়েছে। ছোট ছোট চোখ দিয়ে নিবিষ্ট মনে ও তাই দেখছে। মনে হচ্ছে নিঃশ্বাসও পড়ছে না প্রায়। পড়া শুনতে শুনতে ছোট্ট ফিওদরের ঠোঁট নড়ে নিঃশব্দে, যেন বইয়ের কথাগুলো আপন মনে আওড়ায়। হাঁটুর ওপর কনুই রেখে হাতের তেলোয় মুখ চেপে ওর বন্ধু মাথা নিচু করে শুনছে। ঠোঁটের কোণে কেমন একটা চিন্তিত হাসি। যে দুজন পাভেলের সঙ্গে এসেছে তাদের একজনের মাথায় লাল কোঁকড়া চুল আর সবুজ ফুর্তি ভরা চোখ। কেবলই উসখুস করছে, যেন কিছু বলতে চায়। আর একজনের কদম ছাঁট হালকা সোনালি চুল। মাটির দিকে চেয়ে আছে আর হাতটা মাথায় বোলাচ্ছে। মুখটা দেখা যায় না। ঘরখানায় কেমন যেন চমৎকার একটা আরামের হাওয়া। অদ্ভুত লাগে মায়ের। এমনটি তো আগে কখনো পায়নি। নাতাশার মিঠে গলা শুনতে শুনতে মনে হয় নিজের জীবনের পুরনো দিনের কথা। জলসায় কি বিশ্রী হট্টগোল চলতো। ছোকরাদের মুখ দিয়ে ভক ভক করে বেরোতো ভোৎকার গন্ধ। আর কি অশ্লীল নোংরা ছিল তাদের ভাষা। কি কুৎসিত ঠাট্টা তামাশাই না করত সবাই। মনে হতেই হৃৎপিণ্ডটা কুঁকড়ে ওঠে। মায়া হয় নিজের ওপর। স্বামীর সঙ্গে বিয়ের ব্যাপারটা মনে পড়ে। একটা জলসা ছিল এক জায়গায়। অন্ধকার একটা বারান্দায় দেয়ালের গায়ে ওকে চেপে ধরে ঘোঁত ঘোঁত করে জিজ্ঞাসা করেছিল লোকটা, বল আমায় বিয়ে করবি কিনা? অপমানে ব্যথায় মরে যাচ্ছিল ও। কিন্তু লোকটা দু হাতের মুঠোয় শক্ত করে ওর স্তন ধরে কেবলই চাপ দিচ্ছিল। তার ভিজে গরম নিঃশ্বাস ভসভসিয়ে ওর মুখে চোখে এসে লাগছিল। হাত ছাড়িয়ে পালিয়ে যেতে চেষ্টা করছিল ও। হ্যাঁচকা টান মেরে একপাশে সরে যেতে চাইছিল। কিন্তু লোকটা গর্জে উঠেছিল, কোথায় যাচ্ছিস? জবাব দিয়ে তবে যাবি। লজ্জায় অপমানে ও শরমে মরে যাচ্ছিল। মুখ দিয়ে কথা সরল না। এমনি সময় কে একজন এসে যাওয়ায় তাকে অনিচ্ছা সত্ত্বেও ছেড়ে দিয়েছিল লোকটা। বলেছিল রবিবার ঘটক যাবে। ওর কথার অন্যথা হয়নি। চোখ বন্ধ হয়ে আসে মায়ের।
গভীর একটা দীর্ঘশ্বাস পড়ে। ভেশভস্টিকভের প্রতিবাদের অসন্তুষ্ট কণ্ঠ শোনা যায়। মানুষ কেমন ছিল তা জানতে চাইনি আমি। জানতে চাই তাদের জীবন কেমন হওয়া উচিত। ঠিক কথাই বলেছ, লাল মাথাওয়ালা উঠে পড়ে বলে। ফিওদর চেঁচিয়ে ওঠে, না, আমি তা স্বীকার করি না। তর্ক বেঁধে যায়। কথা ছোটে, যেন আগুনের হলকা। মা বোঝে না ওরা অমন করে চেঁচায় কেন। উত্তেজনায় সকলের মুখ লাল, কিন্তু চটেনি কেউ। একটি নোংরা কথা কারো মুখে নেই। মা ভাবে মেয়েটির জন্যই সামলে আছে ওরা। নাতাশা নিবিষ্ট দৃষ্টিতে সবাইকে লক্ষ্য করে। ওর চোখের ভাব যেন ভারী ছেলে মানুষ সব। ওর এই গম্ভীর ভাবখানা ভালো লাগে মায়ের। হঠাৎ বলে ওঠে নাতাশা, দাঁড়ান কমরেডরা। সবাই কথা থামিয়ে ওর মুখের দিকে চায়। যারা বলছে আমাদের সবকিছুই জানা দরকার, তারা ঠিক কথাই বলছে। আমাদের মধ্যে জ্ঞানের আলো জ্বললে তবেই তো যারা আঁধারে আছে তারা আমাদের দেখবে। সবকিছুর ঠিক আর সাচ্চা জবাব আমাদের হাতের কাছে থাকা চাই। সুতরাং যত সত্য আর যা কিছু মিথ্যা, সবই আমাদের জানতে হবে পুরোপুরি। ওর কথার তালে তালে খখলের মাথা নড়ে। ভেশভস্টিকভ, লাল মাথা আর পাভেলের সঙ্গে যারা এসেছিল তাদের একজন। এরা একদল হলো। মায়ের কেন জানি ভালো লাগে না ওদের। নাতাশার কথা শেষ হলে পাভেল দাঁড়িয়ে তিনজনের দিকে দৃঢ় দৃষ্টিতে চেয়ে শান্ত কণ্ঠে বলল, শুধু এক পেট খেতে পাওয়াটাই আমাদের সব নয়। যারা আমাদের ঘাড়ের ওপর চেপে বসে আছে, আমাদের চোখে ঠুলি এঁটে রেখেছে, তাদের দেখাতে হবে আমরা সব দেখতে পাচ্ছি। আমরা বোকা নই, জানোয়ারও নই যে পেট পুরে খেতে পেলেই খুশি থাকবে। আমরা বাঁচতে চাই, সাচ্চা মানুষের মতো বাঁচতে চাই। শত্রুদের দেখাতে হবে যত নিচেই তারা আমাদের ফেলে রাখুক, যত অত্যাচারই করুক, আমরা মানুষ, এবং জ্ঞানের মাপকাঠিতে তাদের সমান হতে বাধা নেই, এমনকি তাদের চেয়ে বড় হতেও। ছেলের কথা শুনতে শুনতে মায়ের বুকটা গর্বে ভরে গেল। কি স্বচ্ছন্দ সুন্দর কথাগুলো বলল। খাবার আছে অনেকের ঘরেই, খখল বলে, কিন্তু সাচ্চা মানুষ আঙুলে গোনা যায়। এই যে আমরা জানোয়ারের জীবন নিয়ে এঁদো পচা পাঁকের মধ্যে মুখ গুঁজে পড়ে আছি, তার উপর সেতু বাঁধতে হবে। ওই হলো আমাদের একমাত্র কাজ, বন্ধুগণ। সেই সেতুর ওপর দিয়ে তৈরি হবে ভাবিকালের মানুষে মানুষে মিতালির রাজ্যে পৌঁছবার পথ। ভেশভস্টিকভ চাপা গলায় বলে, লড়াইয়ের সময় যখন এসে গেছে তখন আর হাতের ব্যথা সারাবার সময় নেই। মাঝরাত্রিরের পর সভা ভাঙল। সব থেকে আগে উঠে চলে গেল লাল মাথা আর ভেশভস্টিকভ। এ ব্যাপারটাও মার ভালো লাগলো না। মনে মনে মা ভাবল, বাবা কি তারা। আড়ষ্টভাবে ঝুঁকে বিদায় দিল তাদের। নাখৎকা, আমায় বাড়ি পৌঁছে দেবেন? নাতাশা জিজ্ঞাসা করল। নিশ্চয়, খখল জবাব দিল। রান্নাঘরে গিয়ে নাতাশা তার কোটটুপি পরে। মা বলল, এই শীতে এমন হালকা মোজা পরেছেন, দেব এক জোড়া পশমি মোজা বুনে? কিন্তু পশমের মোজায় যে ভারী চুলকোয়। হাসতে হাসতে বলল নাতাশা। আচ্ছা, না চুলকোলেই তো হলো।
নাতাশা মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, চোখ একটু কুঁচকে। সেই স্থির দৃষ্টির সামনে মার কেমন যেন বিব্রত লাগে। বলে, কিছু মনে করবেন না মা, আমি বোকা মুখ্য মানুষ, কথাটা বলেছিলাম প্রাণ থেকে। চট করে মায়ের হাতে একটা চাপ দিয়ে আস্তে আস্তে নাতাশা বলে, আপনি কি সুন্দর মা। নাতাশার পেছন পেছন যেতে যেতে মায়ের চোখের দিকে তাকিয়ে খখল বলে, শুভরাত্রি নেনকো। তারপর কুঁজো হয়ে বেরিয়ে যায়। মা ছেলের দিকে চায়। দরজার কাছে দাঁড়িয়ে একটু একটু হাসছে সে। হাসছিস কেন রে? অপ্রস্তুত হয়ে মা জিজ্ঞাসা করে। এমনি। মনটা আজ খুশি আছে কিনা? দেখ, আমি বুড়ো হাবড়া বোকা মুখ্য ঠিকই, কিন্তু ভালো জিনিসের কদর করতে জানি। একটু অপমানিত বোধ করে বলে মা। তা বেশ, শুতে যাও তো এখন, অনেক রাত হলো। যাচ্ছি বাপু, যাচ্ছি। টেবিলের কাছে গিয়ে খুব ব্যস্ত হয়ে সে এঁটো বাসনপত্রগুলো সরাতে আরম্ভ করে। মনের খুশির উত্তেজনায় গা ঘেমে উঠল। প্রথম থেকে শেষ পর্যন্ত কি সুন্দর সব, এত শান্তিতে কাটল। ভালোই করেছিস খোকা, বড় ভালো ছেলে তোর ওই খখল আর ওই মেয়েটি। কি বুদ্ধিমতী মেয়ে। কে রে মেয়েটি? শিক্ষয়িত্রী। মেঝেতে পায়চারি করতে করতে পাভেল জবাব দেয় সংক্ষেপে। তাই তো দেখছি ভারী গরিব, কাপড় চোপড় দেখলেই বোঝা যায়। অমন জামায় চট করে ঠান্ডা লেগে যাবে। ওর বাবা মা কোথায় থাকেন? মস্কোতে। তারপর মায়ের মুখোমুখি দাঁড়িয়ে অনুচ্চ স্বরে গম্ভীরভাবে বলে, ওর বাবা মস্ত বড় লোক, লোহার ব্যবসা করেন, খানকয় বাড়ি আছে। ও এ পথে এসেছে বলে তিনি ওকে তাড়িয়ে দিয়েছেন। ছোটবেলা থেকে ঐশ্বর্যের মধ্যে বড় হয়েছে, যা চেয়েছে তাই পেয়েছে। আর এখন এই রাত্রিরে একা একা 5 মাইল পথ ভেঙে যেতে হবে ওকে। শুনে অবাক হয় মা। কপাল কুঁচকে ছেলের দিকে তাকিয়ে ঘরের মাঝখানে দাঁড়িয়ে পড়ে। তারপর আস্তে আস্তে জিজ্ঞাসা করে, কোথায় গেল? শহরে? হ্যাঁ মা। আহারে, ভয় করবে না ওর? ভয় ডর ওর কিছু নেই, হেসে বলে পাভেল। কিন্তু গেল কেন? রাতটা এখানেই তো থাকতে পারতো, আমার কাছে শুয়ে থাকতো। না, সে ঠিক হতো না। ভোরবেলা কেউ ওকে এখানে দেখে ফেলতো হয়তো, তা আমরা চাই না। চিন্তিতভাবে মা জানালার বাইরে তাকায়। আস্তে আস্তে বলে, বুঝতে পারি নে পাভেল, এর মধ্যে বিপদের কি আছে? মানা করারই বা কি আছে? খারাপ তো কিছু করছিস নে তোরা। ঠিক যেন নিশ্চিন্ত হতে পারে না। পাভেলের মুখের দিকে তাকিয়ে থাকে সমর্থনের আশায়। পাভেল শান্তভাবে তার চোখের দিকে তাকিয়ে বলে দৃঢ় গলায়, না, খারাপ কিছু করিনি আমরা, কিন্তু তবু আমাদের সবাইকে জেলে যেতে হবে, জেনে রেখো। মার হাত শিউরে ওঠে, চাপা গলায় বলে, ভগবান করুন তোদের যেন কিছু না হয়। অত্যন্ত কোমল স্বরে পাভেল বলে, তোমায় মিথ্যে আশায় রাখবো না, এড়িয়ে যাবার কোনো পথ নেই আমাদের। একটুখানি স্নিগ্ধ হাসি খেলে যায় তার মুখে। শুতে যাও এবার মা, অনেক খেটেছ আজ।
একলা পড়ে গিয়ে জানালার কাছে এসে মা বাইরের দিকে তাকিয়ে থাকে। বাইরেটা বরফে ঝাপসা, ঠান্ডা, ঝোড়ো হাওয়া বইছে। ঘুমন্ত খুদে খুদে বাড়িগুলোর ছাদের ওপরকার জমা বরফ ঝেঁটিয়ে ফেলছে। দেয়ালের গায়ে ছোবল মেরে রাগে ফোঁস ফোঁস করছে। সাঁ করে নিচে নেমে রাস্তার কুচি কুচি বরফের রাশ উড়িয়ে হাঁকিয়ে নিয়ে চলে যাচ্ছে। মা চাপা গলায় বলে, যিশু, যিশু, দয়া করো। বুকের মধ্যে কান্না উথলে ওঠে। বিপদের কথা ছেলে তো বেশ শুনিয়ে গেল নির্বিকার চিত্তে, কিন্তু মায়ের মন রাতের প্রজাপতির মতো একটা অন্ধ ভয়ে করুণভাবে ছটফটিয়ে মরে। চোখের সামনে যেন একটা বরফ ঢাকা তেপান্তরের মাঠ, তার উপর দিয়ে হাওয়ায় ওরা ফালি ফালি সাদা বরফ মিহি আর্তনাদ করে ছুটোছুটি করছে, লুকোচুরি খেলছে। মাঠের মাঝখানে চলেছে একটি ছোটখাটো মেয়ের ছায়ামূর্তি, বাতাসের সঙ্গে লড়াই করে এগিয়ে যাচ্ছে, চলতে যেন আর পারছে না। বাতাস তার পায়ে পায়ে ঘূর্ণি খেয়ে জড়িয়ে যাচ্ছে, উড়িয়ে নিচ্ছে কাপড়, বরফের ছুঁচলো টুকরোগুলোকে মুঠো মুঠো করে ছুঁড়ে মারছে তার চোখে মুখে। বেচারার ছোট্ট পা দুখানি ডুবে যাচ্ছে বরফে। যেমনি কনকনে ঠান্ডা, তেমনি রুদ্র চেহারা প্রকৃতির। হেমন্তের তুফানি হাওয়ার মার খেয়ে ছোট্ট একলা ঘাসের সৃষ্টির মতো নুয়ে যাচ্ছে ওর দেহটা। ওর ডান দিকে জলার বুকটা থেকে পাঁচিলের মতো হয়ে আকাশ পানে উঠে গেছে গহন জঙ্গল। সেখানেই রোগা রোগা বার্চ গাছ আর পাতাঝরা আসপেন গাছেরা ফিসফিসিয়ে কথা কইছে। ওই হোথায় দূরে দেখা যাচ্ছে শহরের আলোর ঝিলমিলি। সারা দেহ ভয়ে কাঁটা দিয়ে ওঠে মায়ের। ফিসফিস করে বলে, ভগবান, ভগবান, দয়া করো। পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে আপনারা শুনছেন পুষ্পময়ী বসু অনুদিত বিশ্বজুড়ে বহুল পঠিত মাক্সিম গোর্কির মা উপন্যাস। আজ ছিল প্রথম পর্ব। মা উপন্যাসের পাঠ আজীবন সংগ্রামী কমরেড মা লতিফা আজিম মায়ার স্মৃতিতে নিবেদিত। পাঠশালার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখুন। পাঠ ভালো লাগলে এবং প্রয়োজনীয় মনে হলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পরের পর্ব শোনার জন্য চোখ রাখুন পাঠশালা টরন্টোর ইউটিউব চ্যানেলে। আজকের মতো বিদায়।